Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সেকেন্ড প্রোসপিস অর্থাৎ এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এই গল্পটির পার্ট 1। এর পাশাপাশি জানিয়ে রাখি থার্ড সেমিস্টারে তোমাদের যে বাকি দুটি প্রোসপিস আছে অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এবং দ্য বেট, যে দুটি পোয়েট্রি আছে, আবার ক্যাজুরিনা ট্রি এবং ইউলিসেস এবং রাইডার্স টু দ্য সি নামে যে প্লেটি আছে, এই সবকটি গদ্য পদ্য এবং নাটক আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থার্ড সেমিস্টার তো বটেই, পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারেরও সমস্ত ইনফরমেটিভ ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা পড়ব এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস। গল্পটা শুরু করার আগে লেখক এবং এই গল্পটার একটু ইন্ট্রোটা জেনে নেওয়া দরকার, তাহলে আমাদের গল্পটা বুঝতে সুবিধা হবে। এপিজে আব্দুল কালাম এই নামটার সাথে তোমরা কম বেশি সকলেই পরিচিত। ওনার পুরো নাম হচ্ছেন আবুল পাকির জয়নালুবুদ্দিন আব্দুল কালাম। উনি ছিলেন ভারতের ফর্মার প্রেসিডেন্ট অর্থাৎ প্রাক্তন রাষ্ট্রপতি। 2002 থেকে 2007 সাল পর্যন্ত উনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। উনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামেও কিন্তু পরিচিত ছিলেন। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন আজকে যে উন্নতির বা সাফল্যের চরম শিখরে পৌঁছেছে তার পিছনে এই মানুষটির কিন্তু অনেক বড় অবদান ছিল। তো এই যে স্যাটেলাইট লঞ্চ হয় এই নিয়ে তিনি কিন্তু গবেষণা করেছিলেন এবং ব্যালিস্টিক মিসাইল লঞ্চের পেছনেও কিন্তু ওনার অবদান ছিল। তোমরা হয়তো জানো গুজরাটের পোখরানে যে ভারত পরমাণু বোমা টেস্ট করেছিল অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল, তখন কিন্তু এই এপিজে আব্দুল কালামেরও তাতেও ভূমিকা ছিল। উনি আর একটা কারণে খুব বিখ্যাত হয়ে আছেন, উনি খুব সুন্দর লেখেন এবং খুব সুন্দর অরেটর অর্থাৎ বক্তা। দেখবে সোশ্যাল মিডিয়াতে ওনার সব কোটেশান বা উদ্ধৃতি সব জায়গাতেই দেখা যায়, যেগুলো হচ্ছে খুব ইন্সপিরেশনাল, আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তো ওনার আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার। এটা মনে রাখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। উইংস অফ ফায়ার মানে হচ্ছে আগুনের ডানা। তাহলে স্ট্রং রুটস এই যে গল্পটা, এটা নেওয়া হয়েছে ওনার আত্মজীবনী অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে। তো স্ট্রং রুটস এটা যদি বাংলা করি মানে হবে শক্তিশালী শিকড়। এবং মনে হতে পারে যে এই রকম নাম কেন, দেখবে একটা গাছের যদি শিকড়টা শক্ত হয় সেই গাছ কি হয় ভবিষ্যতে অনেক বড় আকার ধারণ করতে পারে। যেমন একটা বিল্ডিং বা বাড়ি তৈরি করতে গেলে তার ভিতটা শক্ত হবার দরকার আছে। দেখবে বলে সে অঙ্কে কাঁচা ইংরাজিতে কাঁচা কেন, কারণ তার ভিতটা দুর্বল, মানে যে সময় শেখার দরকার ছিল সেই সময় সে ঠিকঠাকভাবে শেখেনি, মানে সেই গাইডেন্সটা পায়নি। তো এই পড়াটাতে আমরা দেখতে পাবো যে আব্দুল কালাম কেন মহান মানুষ হয়েছিলেন, কারণ ওনার শিকড়টা শক্তিশালী ছিল। ওনার যে বাবা মা, দেখবে যখন বাবা মায়ের সম্বন্ধে পড়বো বাবা মা কীরকম ধরনের মানুষ ছিলেন, কীরকম পরিবেশে উনি বেড়ে উঠেছেন, তো সেই কারণে কি হয়েছিল ওনার শিকড়টা খুব শক্তিশালী হয়েছিল। তো পরবর্তীতে সেটা কি হয়েছে বড় গাছের আকার ধারণ করতে কিন্তু সাহায্য করেছে। এই জন্যেই গল্পের নাম হচ্ছে স্ট্রং রুটস। তো আশা করি তোমাদের মোটামুটি ইন্ট্রোটা বোঝাতে পারলাম। তো চলো এরপর আমরা গল্পটা শুরু করব। আমি তোমাদের লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোরও আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। এবং তোমরা জানো যে থার্ড সেমিস্টার হচ্ছে এমসিকিউ বেসড, তাই সঙ্গে একটা পেন বা পেন্সিল রাখবে। আমি ইম্পর্টেন্ট অংশগুলোকে কিন্তু আন্ডারলাইন করিয়ে দেবো, সেখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ এর কোয়েশ্চেন আনসার আসবে। এবং তার থেকেও বড় কথা, দেখবে এবারে তোমাদের টেক্সচুয়াল গ্রামার আছে, তাই এই টেক্সটের লাইনগুলো থেকেই কিন্তু তোমাদের গ্রামার আসবে। আমি সেগুলোও বলে দেবো, তোমরা পারলে সেগুলোকে একটু নোট বা আন্ডারলাইন করে নিও। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, দ্বীপ শহর রামেশ্বরমে। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, তখনকার দিনের মাদ্রাস রাজ্যে। আর্স্টওয়াইল মানে হচ্ছে পূর্বের বা আগের, তখনকার দিনেরও বলতে পারো। তাহলে গল্পের লেখক এপিজে আব্দুল কালাম প্রথম বাক্যেই বলছেন যে আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আন্ডারলাইন করে রাখবে মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, ওটাকে আইসল্যান্ড বলবে না, আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। রামেশ্বরম তোমরা জানো ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটা শহর। তো সেই দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, যেটা তখনকার সময় মাদ্রাস রাজ্যে ছিল। এখন মাদ্রাস রাজ্য আর নেই, এখন সেটা পরিবর্তিত হয়ে তামিলনাড়ু রাজ্য হয়ে গেছে। তো তখনকার সময় সেটা ছিল কিন্তু মাদ্রাস রাজ্যে।
মাই ফাদার, আমার বাবা, জাইনালুবদিন, আন্ডারলাইন করে রাখো জাইনালুবদিন, একদম স্পেলিংটা পর্যন্ত মুখস্থ করে নেবে। আব্দুল কালামের বাবার নাম জয়নালুবদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশান নর মাচ ওয়েলথ, ওনার না ছিল বেশি প্রাথমিক শিক্ষা, না ছিল বেশি টাকা পয়সা। নাইদার মানে তো জানো কোনোটাই নয়। দেখবে মানুষের সাফল্যের জন্য এই দুটো জিনিস কিন্তু খুব দরকার, এক হচ্ছে শিক্ষা আর এক হচ্ছে টাকা পয়সা। আগেকার দিনে কি ধরা হতো, যার শিক্ষা বেশি সেই মানুষকে বেশি সম্মান করা হতো। আর এখন সমাজে কার বেশি সম্মান, যার কাছে পয়সা মানে মানি টাকা আছে। তো বলছি এই দুটো জিনিসই কিন্তু আমার বাবার কাছে ছিল না। ফর্মাল এডুকেশন মানে প্রাথমিক শিক্ষা, আমার বাবা বেশি দূর পড়াশোনা করেননি। আর মাচ ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ টাকা পয়সা, সেটাও আমার বাবার ছিল না। কিন্তু দেখো তারপরে কি বলা আছে, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই প্রতিকূলতা সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, আর ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা বা প্রতিকূলতা। এই যে দুটো অসুবিধা বা প্রতিকূলতার কথা বলা হলো, যে শিক্ষাও ছিল না টাকা পয়সাও ছিল না আমার বাবার, এটা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনেট উইজডম, তিনি অধিকারী ছিলেন গভীর সহজাত জ্ঞানের। পজেসড মানে ধারণ করা বা অধিকারী হওয়া, কিসের না গ্রেট ইনেট উইজডম। ইনেট মানে হচ্ছে সহজাত, যে জ্ঞান বা শিক্ষা কাউকে দিতে হয় না, মানুষ জন্মানোর সাথেই সঙ্গে করে নিয়ে আসে। তো আমার বাবা সেই গভীর সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন। অ্যান্ড এ ট্রু জেনারিওসিটি অফ স্পিরিট, এবং তিনি মনের দিক থেকে খুবই উদার প্রকৃতির মানুষ ছিলেন। জেনারিওসিটি মানে হচ্ছে উদারতা, আর স্পিরিট মানে তো জানো আত্মা বা মন, মানে ওনার মনটা ছিল কিন্তু খুব উদার। তাহলে দেখতে পাচ্ছ কেন গল্পের নাম স্ট্রং রুটস দেওয়া হয়েছে। লেখকের বাবার না ছিল বেশি প্রাথমিক শিক্ষা, না ছিল বেশি টাকা পয়সা, কিন্তু তিনি গভীর সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন এবং খুব উদার মনের মানুষ ছিলেন। এ তো গেল বাবার পরিচয়। এবার আমরা তার মায়ের সম্বন্ধে জানব। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসি আম্মা, ওনার আদর্শ সহকারী ছিল আমার মা আসি আম্মা। আন্ডারলাইন করে রাখবে আসি আম্মা, আম্মা তো মাকে বলা হয়, তো তাহলে আব্দুল কালামের মায়ের নাম হচ্ছে আসি আম্মা। আর আইডিয়াল হেল্পমেট মানে হচ্ছে আদর্শ সহকারী, তাহলে আমার বাবা আদর্শ সহকারী হিসাবে পেয়েছিলেন আমার মা আসি আম্মাকে। তো কেমন মা ছিলেন দেখো। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, আমি ঠিক মনে করতে পারি না সঠিক কতজন মানুষকে। রিকল মানে তো জানো মনে করা, আর এক্স্যাক্ট মানে হচ্ছে একেবারে সঠিক। আমি ঠিক মনে করতে পারি না একদম বা সঠিক কতজন লোককে সি ফেড এভরিডে, তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি বেশ নিশ্চিত যে, কোয়াইট মানে হচ্ছে বেশ আর সার্টেন মানে নিশ্চিত। কি বিষয়ে নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, বেশি বাইরের লোক আমাদের সাথে খেত, আউটসাইডার্স মানে হচ্ছে বাইরের লোক, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের যতজন সদস্য আছে ততজনকে মেলালে যতজন হবে তার থেকেও বেশি। তাহলে আব্দুল কালাম কি বলছেন, আমি ঠিক মনে করতে পারি না কতজন বাইরের লোককে আমার মা প্রতিদিন খাওয়াতেন, কিন্তু আমি এটা বলতে পারি আমাদের পরিবারে যতজন লোক সব মিলিয়ে হবে তার থেকে বেশি বাইরের লোককে খাওয়াতেন। আব্দুল কালামের পরিবার ছিল বেশ বড়। আব্দুল কালামরা 5 ভাই বোন ছিলেন, তার বাবা মা, তার মানে 7 জন। টোটাল 7 জন যদি হয়, মানে 7-এর থেকে বেশি, অ্যাটলিস্ট 8 জন 9 জন 10 জন লোককে, বাইরের লোককে আব্দুল কালামের মা প্রতিদিন খাওয়াতেন। তাহলে কেন গল্পের নাম স্ট্রং রুটস হয়েছে বুঝতে পারছো। তো এই রকম বাবা মা হলে সন্তান তো ভালো হবেই। বাবার পরিচয় পেলাম, বাবা কীরকম মানুষ, তারপরে জানলাম মা কীরকম মানুষ। আচ্ছা, এই যে আই ডু নট রিকল, এটা থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার আসতে পারে, এটা দিয়ে দেবে এবং এরপরে বলে দেবে এটাকে হচ্ছে অ্যাফার্মেটিভ করো। আবার পরের লাইনে দেখো, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, এই লাইনটা তুলে দিয়ে এটাকে নেগেটিভ করতে হতে পারে। তো টেক্সচুয়াল গ্রামার যেহেতু আছে তোমাদের ক্ষেত্রে খুব ইজি, যারা গ্রামারে উইক তারাও কিন্তু কমন পেয়ে যেতে পারো। তাই তোমাদের বলবো যেখানগুলো আন্ডারলাইন করাচ্ছি পরবর্তীতে আমি গ্রামারের উপরেও ক্লাস করাবো, তো এই টেক্সচুয়াল গ্রামারগুলো থেকে কিন্তু কমন আসার চান্স খুব বেশি, এবং যারা অনলাইন ক্লাস করছে তাদেরকে কিন্তু এই গ্রামারগুলো প্র্যাকটিসও করানো হয়। এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার মানে এইচএস ইয়ার। থার্ড সেমিস্টারের নাম্বার কিন্তু তোমাদের এইচএসের নাম্বার হিসাবে অ্যাড হবে। তাই থার্ড সেমিস্টারে তোমরা যত বেশি মার্কস তুলে রাখবে, ফোর্থ সেমিস্টারে যদি নাম্বারটা কমও হয় পার্সেন্টেজটা ঠিকঠাক এসে যাবে। তোমরা জানো ফোর্থ সেমিস্টার হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মতো ডেসক্রিপটিভ, যেখানে তোমাদের ব্রড কোয়েশ্চেন বা নোটস লিখতে হবে। আর এবছর পরীক্ষা কিন্তু নিজের স্কুল মানে হোম সেন্টারে হবে না, বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, যেমনটা তোমরা মাধ্যমিকের সময় দিতে। থার্ড সেমিস্টারের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
যেখানে শুধুমাত্র এমসিকিউ নয়, তার পাশাপাশি গ্রামার এবং আনসিনেরও প্র্যাকটিস সেট করানো হয়। দেখবে যেগুলো তোমাদের প্রোজ আছে সেগুলো পড়ে নিলেই এমসিকিউ হয়ে যাবে, কিন্তু পোয়েট্রির এমসিকিউগুলো ডিটেলসে না আলোচনা করলে হবে না, যেখানে হচ্ছে লিটারারি টার্মস, ইনার মিনিং আছে। এবং অনলাইন ক্লাসে তোমাদের 5 মার্কস যে টেক্সচুয়াল গ্রামার আসবে, তার সাথে সাথে আনসিন থেকেও কিন্তু 5 মার্কসের ভোকাবুলারি এবং গ্রামার আসবে, সেগুলো প্র্যাকটিস করানো হচ্ছে। তাই তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, অনলাইন ক্লাসের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। মাই পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল। আমার বাবা মা সর্বত্র বিবেচিত হতো একটি আদর্শ জুটি হিসাবে। ওয়াইডলি রিগার্ডেড, ওয়াইডলি মানে সর্বত্র বা সব জায়গায়, আর রিগার্ডেড মানে বিবেচিত হওয়া। আর আইডিয়াল কাপেল বুঝতেই পারছো, আদর্শ জুটি মানে মেড ফর ইচ আদার। তো সব জায়গায় সব লোকেরা বলতো যে আব্দুল কালামের বাবা মা হচ্ছে আদর্শ জুটি। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, এটা থেকে কিন্তু ভয়েস চেঞ্জ দেবে, এবং যে এই ভয়েস চেঞ্জের অ্যান্সারটা জানো কমেন্টে জানাও, এটা কোন ভয়েসে আছে সেটাও বলবে, এবং ভয়েস চেঞ্জের অ্যান্সারটাও আমাকে কমেন্ট করে জানাবে। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ। আমার মায়ের বংশ ছিল বেশি বিখ্যাত। লিনিয়েজ মানে হচ্ছে বংশ, আর ডিস্টিংগুইশ মানে বিশিষ্ট বা বিখ্যাত, খানদানিও বলতে পারো। তাহলে আমার মায়ের বংশ ছিল বেশি খানদানি। ওয়ান অফ আর ফোরবিয়ার্স, তার এক পূর্বপুরুষ, ফোরবিয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের থেকে বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন, বা ব্রিটিশরা বাহাদুর উপাধি প্রদান করেছিল। বেস্টোড মানে হচ্ছে ভূষিত হওয়া বা প্রদান করা। টাইটেলটার নিচে আন্ডারলাইন করে রাখবে, উপাধিটা ছিল বাহাদুর, আর কারা দিয়েছিল? ব্রিটিশরা। এটা থেকেও কিন্তু ভয়েস চেঞ্জ আসতে পারে, তাহলে মনে রাখবে। তাহলে আব্দুল কালাম বলছেন আমার মায়ের বংশ বাবার বংশর থেকে কিন্তু বেশি বিশিষ্ট ছিল। এটা থেকেও কিন্তু ডিগ্রি চেঞ্জ আসতে পারে। এই যে বলছি না, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার আসতে পারে। এই যে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংগুইশড, এখানে আর দিয়ে দেবে দ্যান মাই ফাদার্স, এটা দিয়ে ডিগ্রি চেঞ্জ দেবে। তাহলে বাবার তো সাধারণ মানুষ, তো কিন্তু আমার মায়ের ফ্যামিলি মানে আব্দুল কালামের যে মামার বাড়ির, সেটার যে বংশটা ছিল কিন্তু খুব বিখ্যাত ছিল। দেখো তখনকার দিনে ব্রিটিশরা ওর মামার বাড়ির কোনো একটা পূর্বপুরুষকে বাহাদুর উপাধি কিন্তু প্রদান করেছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক ভাই বোনের মধ্যে একজন। আমি একটু আগেই বললাম আব্দুল কালামরা হচ্ছে 5 ভাই বোন ছিল। তো আব্দুল কালাম নিজের পরিচয় দিচ্ছেন, এ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশ লুকস, একটা বেঁটে খাটো ছেলে বরং সাধারণ দেখতে ছিল। শর্ট বয় তো বুঝতে পারছো, বেঁটে মানে আব্দুল কালামের হাইট খুব কম ছিল। র্যাদার মানে হচ্ছে বরং, আর আনডিস্টিংগুইশড, একটু আগে ডিস্টিংগুইশড পড়লাম বিখ্যাত, তো আনডিস্টিংগুইশড ঠিক তার অপোজিট মানে সাধারণ, আমাকে দেখতে ছিল সাধারণ। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, কিন্তু আমি জন্মেছিলাম বেশ লম্বা চওড়া সুন্দর দেখতে বাবা মায়ের থেকে। আন্ডারলাইন করে রাখবে, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস মানে আব্দুল কালামের বাবা মা ছিল টল অ্যান্ড হ্যান্ডসাম, কিন্তু আব্দুল কালাম বলছেন আমাকে দেখতে ছিল সাধারণ এবং বেঁটে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক, আন্ডারলাইন করে রাখো। পৈতৃক বাড়ি মানে কিন্তু নতুন বাড়ি নয়, যেটা বংশ পরম্পরায় চলে আসছে, অর্থাৎ দাদুর সময় হয়তো তৈরি, তারপরে বাবা মা থেকেছেন, তারপরে আমরা থাকছি। তোমরা নিজেদের বাড়ির কথা ভাবো, খুব কম জনই হয়তো নিজেদের নতুন বাড়িটা তৈরি হতে দেখেছো, ম্যাক্সিমাম জনই কিন্তু সেই পৈতৃক বাড়িতেই বাস করছো, ইনক্লুডিং মি। আমি যে বাড়িতে আছি এটাও আমার দাদুর সময় তৈরি, পরে বাবা মা থেকেছে, এখন আমি থাকছি। হ্যাঁ, হয়তো মেরামতি করতে হয়েছে। তো সেই রকম অ্যানসেস্ট্রাল হাউসেই কিন্তু আব্দুল কালাম বাস করতেন। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। এটাও আন্ডারলাইন করে রাখবে যে ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। আচ্ছা, 19 শতকের মাঝামাঝি মানে কিন্তু 1850 সাল, কেউ 1950 ভাববে না, প্রশ্নটা এভাবে ঘুরিয়েও দিতে পারে এমসিকিউয়ে, 1850 হবে। শতাব্দী বা সেঞ্চুরি সবসময় এগিয়ে থাকে। আজকে 2025 সাল মানে এটা কিন্তু 21st সেঞ্চুরি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল বেশ বড় পাকা বাড়ি, এটাও আন্ডারলাইন করে রাখবে। ফেয়ারলি মানে হচ্ছে বেশ, আর পাক্কা হাউস মানে হচ্ছে পাকা বাড়ি। কি দিয়ে তৈরি সেটার নিচেও আন্ডারলাইন করো, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। তাহলে এগুলো থেকে কিন্তু সবগুলো থেকে এমসিকিউ আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। কোথায় তৈরি? অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্কো স্ট্রিটে। এই মস্কো স্ট্রিট হচ্ছে একটা রাস্তার নাম, তাই মস্কোর এম আর স্ট্রিটের এস দেখো ক্যাপিটালে আছে। তো তাহলে রামেশ্বরমের যে রাস্তাতে মসজিদ ছিল সেই রাস্তাতেই আমাদের বাড়িটা ছিল।
মাই অস্টার ফাদার, আমার আড়ম্বরহীন বাবা বা কঠোর বাবা। অস্টার মানে হচ্ছে কঠোর, আড়ম্বরহীন, যিনি আড়ম্বর লাক্সারি পছন্দ করেন না, মানে শো অফ যিনি পছন্দ করেন না, তিনি কি করতেন না ইউজ টু অ্যাভয়েড, তিনি এড়িয়ে যেতেন অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে। অ্যাভয়েড মানে তো জানো এড়িয়ে যাওয়া, আর ইনএসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয়, যেগুলো দরকার নয় সেই রকম কমফোর্ট আরাম এবং লাক্সারিস মানে বিলাসিতা, সেগুলোকে আমার আড়ম্বরহীন বাবা এড়িয়ে যেতেন। কীরকম তারা, মানে উনি লাক্সারি জিনিসটা পছন্দ করতেন। এই যে তোমাদের কথা বলি, তোমাদের বয়সী ছেলে মেয়েদের যদি ধরো একটা ফোন লাগেও 10 থেকে 15,000 টাকা ফোনেই হয়ে যায়, কিন্তু অনেকের ডিম্যান্ড কি বাবা মায়ের কাছে যে ফ্ল্যাগশিপ ফোন নেবো, আইফোন নেবো, যেটার কোনো দরকার নেই, এটাকে লাক্সারি বলে। ইভেন আমিও যে ফোনটা এখন ব্যবহার করছি সেটা 15,000 টাকার, আমি কি নিতে পারি না, কিন্তু নেওয়ার কোনো দরকার পড়ে না, কারণ যেটা চলছে এটা হচ্ছে নেসেসিটি আর ওটা হচ্ছে লাক্সারি। তো এইটা ওনার বাবা পছন্দ করতেন না। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয়তা প্রদান করা হতো। নেসেসিটিস হচ্ছে প্রয়োজনীয়তা, আর প্রোভাইডেড মানে যোগান দেওয়া। কিসের ক্ষেত্রে যোগান দেওয়া হতো? ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, খাওয়া দাওয়া, ওষুধপত্র এবং জামা কাপড়ের ক্ষেত্রে। ইন টার্মস অফ মানে হচ্ছে ক্ষেত্রে, মানে তুমি ভালো মন্দ খাবে সেটা তোমাকে দেয়া হবে, শরীর খারাপ করলে ওষুধপত্র, জামা কাপড় এগুলো অবশ্যই প্রদান করা হবে, কিন্তু কোনো রকম লাক্সারি বা কমফোর্ট এগুলো প্রদান করা হবে না। তো শেষে আব্দুল কালাম বলছেন, ইনফ্যাক্ট আসলে আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, আমার ছিল খুব সুরক্ষিত শৈশব। কোন দিক থেকে? মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগত এবং আবেগগত দিক থেকে। মেটেরিয়ালি মানে হচ্ছে বস্তুগত, মানে জিনিসের কোনো অভাব ছিল না, আর ইমোশনালি মানে হচ্ছে আবেগগতভাবে, মানে আমার ইমোশানের কিন্তু প্রাধান্য দেওয়া হতো। এখনকার দিনে শিশুদের দেখবে জীবন হচ্ছে বস্তুগত হয়ে গেছে, যা চাইছে তাই পেয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা তাদের দিকে সময় দিচ্ছে না। শিশুর যেটা দরকার, বাবা মা দুজনেই ব্যস্ত, তাই শিশুর ইমোশানের দিকে খেয়াল রাখছে না। কিন্তু আব্দুল কালাম বলছেন, আমার শৈশব ছিল সুরক্ষিত দুদিক থেকে, বস্তুগত দিক থেকেও এবং আবেগগত দিক থেকে। আন্ডারলাইন করে রাখবে মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুধু 3rd সেমিস্টার নয়, পরবর্তীকালে 4th সেমিস্টারেরও সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। আর কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা বা কোন গ্রাম থেকে আমার স্টুডেন্টসরা আমার ভিডিওগুলো দেখছে। পরের প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, পুরোটাই ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে, এবং এখান থেকে এমসিকিউ আসবেই। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। কোথায় বসে খেতাম? না সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। তাহলে অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন আন্ডারলাইন করো, আর মায়ের সাথে খেত মাদারটা আন্ডারলাইন করে রাখো। সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। ব্যানানা লিফ আন্ডারলাইন করে রাখো, তাহলে কলা পাতায় খাবার খেতেন। কি খাবার দিত? সি দেন ল্যাডেল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, তিনি হাতা দিয়ে দিতেন ভাত এবং সুগন্ধিযুক্ত সাম্বার। ল্যাডেল মানে হচ্ছে হাতা, তো এটাকে ভার্ব করা হয়েছে ল্যাডেল। তো ল্যাডেল রাইস মানে বলতে পারো তিনি ভাত বেড়ে দিতেন, তারপরে দিতেন অ্যারোমেটিক সাম্বার। অ্যারোমেটিক মানে সুগন্ধিযুক্ত, আর সাম্বার জানো দক্ষিণ ভারতের যে টক জাতীয় ডাল সেটাকে বলা হয়েছে। আর কি খাবারের আইটেমে থাকতো? এ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকেল, রকমারি টক ঝাল বাড়িতে তৈরি আচার। ভ্যারাইটি মানে তো রকমারি, আর সার্ভ মানে হচ্ছে টক ঝাল, খাট্টা মিঠা যেটাকে বলে। আর হোমমেড পিকেল, পিকেল মানে হচ্ছে আচার, হোমমেড ঘরেতে তৈরি আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং এক ডালা সতেজ নারকেলের চাটনি। ডলপ মানে হচ্ছে ডালা। তাহলে কি কি খাবার খেত মনে রাখবে? ভাত, সুগন্ধিযুক্ত সাম্বার, রকমারি বাড়িতে তৈরি টকঝাল আচার, এবং সতেজ এক ডালা নারকেলের চাটনি। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, সেই শিব মন্দির যেটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের কাছে। পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী। তোমরা হয়তো জানো যে আমাদের হিন্দুদের 4 ধাম যাত্রা করতে হয়। মুসলিমদের যেমন কি বিশ্বাস করা হয় যে মুসলিম জীবন সম্পূর্ণ হয় একবার হজে গেলে। হ্যাঁ, সবাই যেতে পারে না, অত টাকা হয়তো সবার থাকে না, তো হিন্দুদেরও 4 ধাম যাত্রা করতে হয় হিন্দু জীবন সম্পূর্ণ করতে গেলে। হ্যাঁ, এটাও সবাই করতে পারে না। ভারতের 4 দিকে 4টে মন্দির বা তীর্থস্থান আছে।
পূর্বে হচ্ছে জগন্নাথ মন্দির, উত্তরে হচ্ছে বদ্রীনাথ, কেদারনাথ কিন্তু নয়। আচ্ছা, পশ্চিমে হচ্ছে দ্বারকা বা দ্বারকা যেটাকে বলি আমরা, আর দক্ষিণে হচ্ছে রামেশ্বরম। তো সেই রামেশ্বরমের যে শিব মন্দির, আন্ডারলাইন করে রাখো, দ্য শিবা টেম্পল, যেটা কি করেছিল না রামেশ্বরমকে সো ফেমাস টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে খুবই বিখ্যাত করেছিল, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা ছিল আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তাহলে আন্ডারলাইন করে রাখো এই 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। আব্দুল কালামের বাড়ি থেকে সেই বিখ্যাত রামেশ্বরমের শিব মন্দির ছিল মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আবার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা ছিল প্রধানত মুসলিম। প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধানত বা মূলত, তাহলে আব্দুল কালাম যে এলাকাতে বাস করতেন সেটি ছিল মুসলিম প্রধান। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ পরিমাণে হিন্দু পরিবারও ছিল। কোয়াইট মানে হচ্ছে বেশ, আর লট অফ মানে তো অনেক বা প্রচুর, তো সেখানে বেশ অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, অ্যামিকেবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে, তাহলে লিভিং অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো উইথ দেয়ার মুসলিম নেবার্স। নেবার্স মানে হচ্ছে জানো তোমরা প্রতিবেশী, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতির কিন্তু একটা চিত্র ফুটে উঠেছে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা খুব পুরানো মসজিদ ছিল, এটাও আন্ডারলাইন করে রাখো, এ ভেরি ওল্ড মস্কো। আর সেই মসজিদে কী হতো, হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত সন্ধেবেলার প্রার্থনার জন্য। এই ইভিনিং প্রেয়ার্সটাও আন্ডারলাইন করে রাখবে। তাহলে সন্ধেবেলার যে নামাজ, সেই নামাজ পড়তে আব্দুল কালাম বলছেন আমার বাবা আমাকে আমাদের এলাকার সেই পুরানো মসজিদটাই নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, আমার একেবারেই বা আমার একদমই ধারণা ছিল না, ফেন্টেস্ট মানে হচ্ছে ক্ষীণ, মানে একদমই না, কি ধারণা ছিল না, অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চান্টেড, সেখানে যে আরবি প্রার্থনাগুলো উচ্চারিত হচ্ছে তার মানে কি, চান্টেড মানে হচ্ছে উচ্চারিত হওয়া। তাহলে ওই যে মসজিদে গেছে সেখানে আরবি প্রার্থনা উচ্চারিত হচ্ছে, তার যে মানে কি আব্দুল কালাম বলছেন আমার সে সম্বন্ধে ফেন্টেস্ট আইডিয়া, এতটুকুও ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট, কিন্তু আমি একেবারেই বিশ্বস্ত ছিলাম বা আশ্বস্ত ছিলাম যে, কনভিন্সড মানে বিশ্বস্ত, দ্যাট দে রিচড গড, যে সেগুলো ভগবানের কাছে পৌঁছায়। দেখবে আব্দুল কালাম ছোটোবেলায় কি বলছেন, আমি তো আরবি জানি না। দেখো আরবি তো এখানকার ভাষা নয়, আরবের ভাষা, তো মুসলিমদের আরবি শিখতে হয়, আমাদের এখানে যে মুসলিমরা আছে। তো আব্দুল কালাম বলছেন ওখানে যে আরবি প্রার্থনাগুলো উচ্চারিত হচ্ছে আমি তার এতটুকুও মানে জানতাম না, কিন্তু আমি বিশ্বাস ছিল আমার মনে যে সেগুলো ভগবানের কাছে পৌঁছাচ্ছে। হিন্দুদের ক্ষেত্রে যদি বলি, আমরা ছোটোবেলায় যখন দেখতাম, দেখবে সংস্কৃততে মন্ত্র উচ্চারণ করছে ঠাকুরমশাই, বা আমরা যখন পুষ্পাঞ্জলি দিতাম ছোটোবেলায়, তো আমরাও তো তার মানে বুঝতাম না, কিন্তু আমাদের মধ্যে ধারণা কি ছিল যে এই ল্যাঙ্গুয়েজটা ভগবানের ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই ভগবানের কাছে একদম ডিরেক্ট কানেকশান আছে, সেখানে পৌঁছে যাচ্ছে। তো আব্দুল কালামও সেই কথাটা বলছেন। নেক্সট পেজে চলে এসো। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্কো আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার বাবা প্রার্থনার পরে মসজিদ থেকে বেরোতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের লোক বাইরে বসে থাকতেন। আন্ডারলাইন করে রাখো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান, শুধু মুসলিম ধর্মের লোক নয়, বিভিন্ন ধর্মের লোক কিন্তু বাইরে বসে থাকতেন। কেন না, ওয়েটিং ফর হিম, ওনার জন্য অপেক্ষা করতেন, মানে আব্দুল কালামের বাবা কখন প্রার্থনা সেরে মসজিদ থেকে বেরোবেন। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই আমার বাবাকে জলের পাত্র এগিয়ে দিতেন। বাউলস অফ ওয়াটার মানে হচ্ছে জলের পাত্র। তো তখন তিনি কি করতেন, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, তিনি সেটাতে নিজের আঙুলের ডগাটাকে চুবিয়ে দিতেন। ডিপ মানে হচ্ছে চোবানো, আর ফিঙ্গার টিপস মানে হচ্ছে আঙুলের ডগা। তো আব্দুল কালামের বাবা জয়নালউদ্দিন সেইটার মধ্যে নিজের আঙুলের ডগাটাকে চুবিয়ে দিয়ে অ্যান্ড সে এ প্রেয়ার, তিনি একটা প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটাকেই তারপরে বাড়িতে বয়ে নিয়ে আসা হতো অসুস্থদের জন্য। ইনভ্যালিডস মানে হচ্ছে অসুস্থ। এটা থেকেও কিন্তু ভয়েস চেঞ্জ আসতে পারে, তোমরা কমেন্টে জানাবে এটা কোন ভয়েসে আছে এবং এর ভয়েস চেঞ্জ কী হবে, সেই অ্যান্সারটা আমাকে কমেন্টে তোমরা জানাবে। আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে আছে,
পিপল ভিজিটিং আওয়ার হোম, লোকেরা আমাদের বাড়িতে আসতো টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর্ড, সুস্থ হওয়ার পরে বা সেরে যাবার পরে। কিওর্ড মানে হচ্ছে সুস্থ হয়ে যাওয়া বা সেরে যাওয়া। তাহলে ওই যে জলটা নিয়ে গেছিল, সেই জলটা বাড়িতে নিয়ে গিয়ে অসুস্থ মানুষকে খাওয়ানোর পরে তারা সুস্থ হয়েছে, তো সেটার পরে লোকেরা আমাদের বাড়িতে এসে ধন্যবাদ জানাতে আসতো, সেটাও আমার মনে আছে। তো এই জলটা অনেকটা সেই জল পোড়া টাইপের, দেখবে আমাদের বাড়িতেও রাখা আছে, ছোটোবেলায় বাতাস লাগলে মা একটু খাইয়ে দিত। তো সেই রকম জল, প্রার্থনা করা মন্ত্রপুত জল, আমাদের হিন্দুদেরও দেখবে এরকম সেক্রেড ওয়াটারও নিয়ে যায়, পবিত্র জল ঘরেতে রাখে। তো যখন ধন্যবাদ জানাতে আসতো আব্দুল কালামের বাবার রিয়াকশান কীরকম ছিল? ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং তিনি বলতেন দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানাতে। তাহলে দেখো আব্দুল কালামের বাবা কিন্তু চাইলেই ক্রেডিট নিতে পারতো যে আমিই ঠিক করে দিয়েছি, আমার মন্তব্যপুত জলেই ঠিক হয়ে গেছে, কিন্তু তা নয়। উনি সবসময় হেসে কাকে ধন্যবাদ জানাতে বলতেন? পরম দয়াময় ঈশ্বরকে। মার্সিফুল মানে হচ্ছে দয়াময়, যিনি দয়া করেন, সেই ঈশ্বরকে তিনি ধন্যবাদ জানাতে বলতেন। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, আন্ডারলাইন করে রাখো, স্পেলিংটাও একদম মুখস্থ করে নেবে। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, ছিলেন আমার বাবার খুব কাছের বন্ধু। ওটা ক্লোজ হবে, দেখো LOSE হয়ে গেছে, ওটা সি একটা যোগ করে নেবে, প্রিন্টিং মিস্টেক আছে। তো রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবের প্রাণবন্ত স্মৃতিগুলোর মধ্যে একটা। ভিভিড মেমোরিজ মানে হচ্ছে প্রাণবন্ত স্মৃতি, যেগুলো এখনও মনে আছে। দেখবে ছোটোবেলার বা শৈশবের তো সব কথা মনে থাকে না, কিন্তু যে কটা স্মৃতি মনে আছে তার মধ্যে আব্দুল কালাম বলছেন খুব প্রাণবন্ত একটা স্মৃতি, সেটা কি না, ইজ অফ দ্য টু মেন, এই দুজন মানুষ মানে আব্দুল কালামের বাবা এবং রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুজনে নিজেদের চিরাচরিত বা ধর্মীয় পোশাক পরে। ট্র্যাডিশনাল মানে চিরাচরিত বা ঐতিহ্যবাহী হয়, এখানে ধর্মীয় পোশাক বলতে পারো। অ্যাটায়ার মানে হচ্ছে বেশভূষা বা পোশাক, সেইটা পরে কি করছেন না, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন। ডিসকাসিং তো জানো আলোচনা করা, আর স্পিরিচুয়াল ম্যাটার্স মানে হচ্ছে আধ্যাত্মিক বিষয়। তাহলে ভাবো দৃশ্যটা, যে প্রধান পুরোহিত তার পোশাক কীরকম হবে? গেরুয়া বস্ত্র হবে, বা গেরুয়া বস্ত্র যদি না থাকে সাদা ধুতি হবে, গায়ে উত্তরীয় থাকবে, মাথায় পাগড়ি বা তিলক থাকবে। আর আব্দুল কালামের বাবার কীরকম হবে? সাদা পাঞ্জাবি পাজামা, তার সাথে মাথায় টুপি। তো দুজনে এই রকম পোশাক পরে ধর্মীয় ব্যাপার নিয়ে আলোচনা করছেন। হয়তো পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী গীতা থেকে কিছু কথা বলছেন, আবার আব্দুল কালামের বাবা কোরআন থেকে কিছু কথা বলছেন। আবার কারা দুজনে বেস্ট ফ্রেন্ড দেখো, আব্দুল কালামের বাবা এবং ওই মন্দিরের প্রধান পুরোহিত। আব্দুল কালামের বাবা কীরকম পার্সোনালিটি দেখতে পাচ্ছি, যিনি মসজিদ থেকে বেরোলে বিভিন্ন ধর্মের লোক অপেক্ষা করে থাকেন ওনার জন্য, আর ইনি হচ্ছেন সব থেকে বিখ্যাত রামেশ্বরমের শিব মন্দিরের প্রধান পুরোহিত। তারা দুজনে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তাহলে কত সুন্দর কমিউনাল হারমোনি, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র এখানে দেখা যাচ্ছে। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, যখন আমি যথেষ্ট বড় হলাম প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। এনাফ তো জানো যথেষ্ট। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে। রেলিভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, মানে প্রার্থনা কেন করব, প্রার্থনা করে কী লাভ কী হয়, এই বিষয়ে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিলেন দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনা সম্বন্ধে কোনো রহস্যময় কিছু নেই। মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময়, যে প্রার্থনা খুবই কমন ব্যাপার, এর মধ্যে কোনো রকম রহস্য কিছু নেই। র্যাদার বরং প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভব করে এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষের মধ্যে থাকা আত্মার সংযোগ ঘটাতে। প্রার্থনা কি সম্ভব করে? এ কমিউনিয়ন, কমিউনিয়ন মানে একটা যোগাযোগ, একটা মিল ঘটাতে। কিসের মধ্যে? অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষের মধ্যে থাকা স্পিরিট আত্মা বা মনের মিলন ঘটাতে। তাহলে এটাও আন্ডারলাইন করে রাখবে, প্রার্থনা আমাদের মধ্যে থাকা আত্মার মিলন ঘটাতে বা যোগাযোগ ঘটাতে কিন্তু সম্ভব করে। তো
তো তারপরে একটা কোটেশন আছে, দেখো আব্দুল কালামের বাবা কি বলেছিলেন, হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরকে অতিক্রম করে যাও। ট্রান্সেন্ড মানে হচ্ছে অতিক্রম করা, মানে তুমি হয়তো কোনো জায়গায় বসে প্রার্থনা করছো কিন্তু তুমি তোমার শরীরকে ছাপিয়ে যাও, অতিক্রম করে যাও। অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং তুমি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাও। তাহলে প্রার্থনা করছো কোনো এক জায়গায় বসে, কিন্তু তুমি তোমার শরীরকে ছাপিয়ে গেছো, অতিক্রম করে গেছো। আর বিকাম এ পার্ট অফ দ্য কসমস, কসমস মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, তুমি একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হয়ে গেছো। হুইচ নোজ নো ডিভিশন, যেটা কোনো ভেদাভেদ জানে না। ডিভিশন মানে ভেদাভেদ, কিসের ভেদাভেদ জানে না? না অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, টাকা পয়সা, বয়স, জাতি, ধর্মের। তাহলে তুমি এমনভাবে প্রার্থনা করবে যখন তুমি নিজেকে পুরো বিলীন করে দেবে, তুমি নিজের শরীরকে ছাপিয়ে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাবে, যেটা কিছুরই ভেদাভেদ মানবে না। ওয়েলথ টাকা পয়সার, এজ বয়সের, কাস্ট জাতি, ক্রিড ধর্মের। তো সেই হচ্ছে প্রার্থনা। তো প্রার্থনার মধ্যে রহস্যময় কিছু নয়, প্রার্থনা এটাই আব্দুল কালামের বাবা আব্দুল কালামকে বুঝিয়েছিলেন। তো ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে, এখান পর্যন্তই আমরা পার্ট 1 শেষ করলাম। এরপরে পার্ট 2 আমরা পরের ভিডিওতে পড়ব। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি এন্ড স্ক্রিনে পার্ট 2 লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা পার্ট 2 ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। এবং ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। 3rd সেমিস্টার তো বটেই, পরবর্তীতে 4th সেমিস্টারের সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। আর কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।